আমি রেকর্ডিং অন করি। ওকে, এই যে দেখো, আজকে আমরা পড়বো হচ্ছে এখান থেকে প্রাণীর শ্বসন। দেখা যায়? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, গুড গুড। গতকালকে আমরা যখন পড়ছিলাম শ্বসন, বহিঃশ্বসন, যে ব্যাপারগুলো আমরা পড়ছিলাম সংজ্ঞাকারে মুখস্থ করছিলাম, ঠিক না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের যে টপিকসটা আমরা পড়বো, এইটা তোমাকে ওইভাবে মুখস্থ করতে হবে না, ঠিক আছে? মুখস্থ করার কোনো টপিকস না, কিন্তু বিষয়টা বোঝার, যেটা তোমার সারা জীবন কাজে লাগবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে এমসিকিউ আসে, অনেক বেশি আসে এখান থেকে, ঠিক আছে? তোমরা আগামী শনিবার তোমাদের এক্সাম আছে, সিলেবাস হয়তো দিয়ে দেওয়া হবে। এই শ্বসন থেকে আমি যতটুকু পড়াইছি গতকালকে এবং আজকে যতটুকু পড়াবো, এতটুকুর মধ্য থেকেই কোশ্চেন হবে। ওকে, এতটুকুর ভিতর থেকেই কোশ্চেন হবে এবং আমি এতটুকু ইনশিওর করতে পারি যে আমার ক্লাস দুইটা গতকালকে এবং আজকে ভালো করছে, তার একটা এমসিকিউ বাদ যাবে না ইনশাল্লাহ। হয়তো বিজ্ঞানের কয়টা থাকতে পারে, টোটাল 50 মার্কের এক্সাম হবে, তো 15টা থাকবে এমসিকিউ। আর এবারকার পরীক্ষাটা কিন্তু শনিবার যে পরীক্ষা হবে সেটা ওয়েবসাইটে পরীক্ষা হবে। তোমরা যারা আসো আমি একটু বলে দেই, পরীক্ষাটা হবে ওয়েবসাইটে। ওয়েবসাইটে নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে, সেই টাইম থেকে 24 ঘন্টার মধ্যে তুমি এক্সাম দিতে পারবা, যে কোনো সময়, কোনো সমস্যা নাই। কিন্তু হিসাব হচ্ছে, ধরো পরীক্ষার টাইম ফিক্সড করা হইলো 40 মিনিট। তুমি যখনই ঢুকো না কেন ওয়েবসাইটে, ঢুকে কোশ্চেনে যখন ক্লিক করবা, তখন থেকে তোমার সময় কাউন্ট হবে এবং ঠিকঠাক 40 মিনিট তুমি সময় পাবা, 1 মিনিট বেশিও না, কমও না। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি একবার কোশ্চেন সাবমিট করছো, পরে বের হয়ে আসছো, পরে আবার চিন্তা করলে আবার যাই পরীক্ষা দেই, এই চান্স ওয়েবসাইটে নাই। তুমি একবারই পরীক্ষা দিতে পারবা। তৃতীয় কথা, তুমি পরীক্ষা দিছো, সাবমিট করছো, তখন হয়তো ধরো 15 জন পরীক্ষা দিছে, 15 জনের মধ্যে তোমার পজিশন কত তুমি সেটা দেখতে পাবা। এখন তুমি ধরো প্রথমে পরীক্ষা দিছো সবার আগে, দিয়ে তুমি দেখলা তোমার পজিশন ফার্স্ট। কারণ কি? কারণ তখন পরীক্ষা তুমি একাই দিছো, কেউ পরীক্ষায় দেয় নাই আর। পরে যখন টোটাল মেরিট লিস্ট দেওয়া হবে, তখন দেখা গেল তোমার মেরিট পজিশন 1 থেকে 5 গেছে। তুমি তখন বললা, না স্যার, এরা দুর্নীতি হইছে, আপনারা দুর্নীতি করছেন। না, দুর্নীতি আমরা করি নাই। কারণ হচ্ছে, তুমি যখন পরীক্ষা দিছো তখন পরীক্ষা দেয়ই নাই কেউ। তো পরে যত মানুষ পরীক্ষা দিবে, সেই অনুযায়ী সফটওয়্যার ওইটা অটো তোমাকে মেরিট লিস্ট করে দিবে। ঠিক আছে? এইটাই। এই সপ্তাহে এমসিকিউটা হবে এবং পরবর্তী সপ্তাহ থেকে এমসিকিউ প্লাস সিকিউ ২ টাই হবে এবং ২ টাই হবে ওয়েবসাইট বেসড। ওইখানে এমসিকিউ, সিকিউ খাতা সাবমিট করবা, অটোমেটিক তোমার খাতা তোমার কাছে ব্যাক চলে আসবে। টিচার যেদিন দেখে সাইন করে দিবে, অটোমেটিক তোমার খাতা চলে আসবে, তুমি কই ভুল করছো সব দেখতে পাবা ইনশাআল্লাহ। এরকম করেই প্রসেস করা হয়েছে ওয়েবসাইটে। চলো আমরা আজকে ক্লাস করি। আজকের ক্লাসটা আমি জেনারেলি ক্লাস বলবো না। এইটা অনেকটা, আজকের ক্লাসটা আমরা আলোচনা করব। সাদ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে? আলোচনা বলতে বোঝার বিষয়। দেখো, প্রাণীর শোষণ। আমরা নাক দিয়ে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করি। শ্বাস-প্রশ্বাসের সময় আমরা কি গ্যাস গ্রহণ ও ত্যাগ করি? কোয়েশ্চেন করতেছে, ঠিক না? হ্যাঁ, আমরা গ্যাস গ্রহণ এবং ত্যাগ করি। কি গ্যাস গ্রহণ করি? আমরা অক্সিজেন গ্যাস গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করি। করলাম। প্রাণী ও উদ্ভিদ বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আচ্ছা, তাদের এই প্রক্রিয়া চলতে থাকে সারা জীবন। আচ্ছা, দেখো না, প্রাণীর শ্বসন। আচ্ছা, দেখো, তাহলে কি বললাম যে প্রাণী এবং উদ্ভিদ প্রত্যেকেই কি করে, বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। হাসিবু আলাইকুম আসসালাম। এখন কথা হচ্ছে, আল্লাহ ওয়ালাইকুম আসসালাম। কথা হচ্ছে, এই যে আমি বললাম প্রাণী এবং উদ্ভিদ উভয়ে কি করে, বায়ু থেকে, এখানে কি বলতেছে, অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, ঠিক না? এটা কি ঠিক আছে? আচ্ছা, এখন একটা কোশ্চেনের অ্যান্সার কেউ দিতে পারবা কিনা? একটা কথা আছে এরকম, যে তুমি যদি রাতের বেলায়
রাতের বেলায় তুমি যদি কোনো একটা গাছের নিচে দাঁড়াও, সেই জায়গায় নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কিছুটা হইলেও। মানে হয়তো তুমি অক্সিজেনের নেওয়ার জন্য কোনো গাছের কাছে গেছো এরকম সিচুয়েশন। কিন্তু সেখানে আরাফাত সানি ওয়ালাইকুম আসসালাম, আল আরাফ ওয়ালাইকুম আসসালাম। সেখানে অক্সিজেনের একটা ঘাটতি থাকে। আমার কোয়েশ্চেন হইতেছে কেন অক্সিজেনের ঘাটতি থাকে? ওকে। কেউ বলতে পারবা কেন ঘাটতি থাকে? ভয় পেয়ে অক্সিজেন ভয় পায় ফাতেমাতুজ জোহরা না, গাছ ভয় পাবে? ও আমি নিজে, নিজে ভয় পাই? না, না, না। এরকম না। সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। কারো কোনো আইডিয়া আছে? স্যার বলো হাসিন। স্যার রাতের বেলা যেহেতু গাছ সূর্যের আলো থেকে সালোক সংশ্লেষণ করে, তার মাধ্যমেই সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং ত্যাগ করে। তো রাতের বেলা যেহেতু সূর্যের আলো নাই, তাই সে অক্সিজেনটা ত্যাগ করতে পারতেছে না। একদম সলিড, একদম পারফেক্ট অ্যান্সার দিছে। ঠিক আছে? একদম পারফেক্ট একটা অ্যান্সার দিছে। রাতে অক্সিজেন গাছ বেশি চুষে নেয়। গাছ অক্সিজেন যদি চুষেই নিত তাহলে তো তোমাকে দিয়েই দিত। গাছ অক্সিজেন চুষবে কেমনে? ঠিক না? কাহিনী হচ্ছে আমরা জানি যে অক্সিজেনটা আমরা নিচ্ছি, এই অক্সিজেনটা কই থেকে আসে? উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তাহলে অক্সিজেন ত্যাগ করতেছে কে? গাছ। এবং অক্সিজেন যে গাছ ত্যাগ করলো সেই অক্সিজেন আমি পাইতেছি। এখন আমি গাছের নিচে যেয়ে দাঁড়াইলাম যে ওকে ফাইন আমি এখানে অক্সিজেন পাবো। কিন্তু অক্সিজেন পাওয়ার জন্য কি হইতে হবে? অক্সিজেন পাওয়ার জন্য আমাকে মানে গাছকে তো আগে অক্সিজেন তৈরি করতে হবে, তাই না? তাহলে তো আমি অক্সিজেন পাবো। কিন্তু গাছ অক্সিজেন তৈরি করবে কই থেকে? কারণ গাছ তো নিজেই তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ রাখে। কারণ অন্ধকার। এটাকে বলা হয় সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়। ঠিক আছে? তার মানে এই না যে তখন গাছ না খায় থাকে। না, না খায় থাকে না। সালোক সংশ্লেষণের পর্যায় ২ টা। একটা হচ্ছে আলোক পর্যায়, আরেকটা হচ্ছে অন্ধকার পর্যায়। ঠিক আছে? ওকে। এইগুলার ব্যাখ্যা তুমি 9-10 এ পাবা। বড় হও, ইনশাআল্লাহ পাবা। সামিহা আল মুহসিনা। গাছ দিনে হতে হবে সূর্য। আমি বুঝি নাই তোমার কথা। যাই হোক ধরে নিলাম হ্যাঁ। মানে ওই তো দিনের বেলায় তো তাছাড়া তো হবে না। রাতের বেলায় তো সালোক সংশ্লেষণ করতে পারে না। এইজন্যেই অক্সিজেনের ঘাটতি থাকে। আমরা গেলে মনে হয় যে অক্সিজেন কম। এটা খুব বেশি হেরফের করে না। সামান্য এমন না যে মানে কি বলে দম আটকে তুমি মারা যাবা। কাহিনী ঐরকম না। আচ্ছা। এই যে একটা লাইন দেখো, উদ্ভিদ পাতায় অবস্থিত স্টোমাটা নামক এক প্রকার ছিদ্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। তাহলে উদ্ভিদ কিসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে? স্টোমাটার মাধ্যমে। উদ্ভিদ কিসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে? স্টোমাটার মাধ্যমে। আচ্ছা। এখন আমরা পড়লাম শ্বসন। শ্বসন তন্ত্র কি জিনিস? এখানে একটা লাইন আছে দেখো। যে অঙ্গগুলো শ্বসন কার্য চালানোর কাজে অংশ নেয় তাদের একত্রে শ্বসনতন্ত্র বলে। অর্থাৎ তুমি যে শ্বসনের যে প্রক্রিয়া, বহিঃশ্বসন, অন্তঃশ্বসন যে প্রক্রিয়া, এই পুরা প্রক্রিয়াটা এমন তো না যে ঠিক আছে আমি সুইচ দিলাম, ওকে বহিঃশ্বসন, অন্তঃশ্বসন হয়ে বের হয়ে চলে গেল। না, এই পুরা প্রক্রিয়াটা বিভিন্ন স্টেপ বাই স্টেপ ঘটতে থাকে এবং মানে একেক জায়গায় একেক কাহিনী হয়ে তারপরে হয়। এই যেই অঙ্গগুলো এই শ্বসন কার্য চালানোর কাজে অংশ নেয় তাদের একত্রে শ্বসনতন্ত্র বলে। আচ্ছা, আবার আমরা কমেন্টে চলে যাচ্ছি বেশি। ঠিক আছে? একটু কমেন্টস করার প্রয়োজন আছে। কমেন্ট আমি চ্যাট অপশনে অফ করে দেই। ঠিক আছে? আমি চাচ্ছি না এরকম করতে। ওকে? তোমরা কেউ কমেন্টস কইরো না আপাতত। ওকে? আচ্ছা আমি নো ওয়ান করে দেই। পরে দেখতেছি আবার। একটু ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো। দেখো, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমি পড়া ধরবো কিন্তু। ঠিক আছে? সংজ্ঞা ধরবো গতদিনকার মতো। ভালো করে পড়বা। উদ্ভিদ পাতায় অবস্থিত স্টোমাটা নামক ছিদ্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। তাইলে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে কার থেকে? পাতায় অবস্থিত স্টোমাটা থেকে অক্সিজেন গ্রহণ করে। আচ্ছা। শ্বসনতন্ত্র কাকে বলে? যে অঙ্গগুলো শ্বসন কার্য চালানোর কাজে অংশ নেয় তাদের একত্রে শ্বসনতন্ত্র বলে। কি বললাম? যে অঙ্গগুলো
শ্বসন কার্য চালানোর কাজে অংশ নেয় তাদেরকে শ্বসনতন্ত্র বলে। এখন আমরা একটু দেখি যে শ্বসনতন্ত্রের অংশ কোনগুলো? দেখো এখানে লেখা আছে। কয়টা অংশ? ৭ টা। আমার কি এগুলা মুখস্থ করতে হবে? না। আমার এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তুমি এক্সট্রা অর্ডিনারি হওয়ারও কোনো প্রয়োজন নেই। এগুলা জীবনে কোনোদিনই কাজে লাগে না। তাইলে দিছে কেন বইয়ে? বইয়ে দিছে তোমার জানার জন্যে, বোঝার জন্যে। ঠিক আছে? বুঝবা। কিছু এমসিকিউ আসে এখান থেকে। আমরা পড়া শুরু করি। আচ্ছা আমি মুছে নেই আগে এটা, হ্যাঁ? ওকে। দেখো কি বলছে? এখানে বলতেছে নাসা রন্ধ্র ও নাসা পথ। কি বলছে? নাসিকা মুখ গহ্বরের উপরে অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর। এই যে লাইনটা না, এই লাইনটা দাগাইতে হবে। এই লাইনটা পড়তে হবে। যে নাসিকা মুখ গহ্বরের অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর হচ্ছে নাসারন্ধ্র বা নাসাপথ। তাহলে কি টাইপের গহ্বর এটা? ত্রিকোণাকার গহ্বর। কি টাইপের গহ্বর? ত্রিকোণাকার গহ্বর। ওকে। এই যে ত্রিকোণাকার গহ্বর যেটা, আমি যেটা নাসাপথ বলতেছি, এইটা কোথা থেকে কোন পর্যন্ত বিভক্ত? এটুকু আমার দরকার নাই। এখানে আমাকে আবার যেটা জানতে হবে, সেটা হচ্ছে এই লাইনটা। যে একটি পাতলা পর্দা দিয়ে ২ ভাগে উপরে অবস্থিত। কি টাইপের গহ্বর? ত্রিকোণাকার গহ্বর। আচ্ছা, এটি কি করে? এটি ২ ভাগে বিভক্ত হইছে। পাইলাম। এইটুকুই তুমি গ্রহণ করবা। এইটুকুই তুমি পড়বা। এর বাইরে কোনো কিছু তোমার পড়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? অর্থাৎ এই যে এই লাইন থেকে শুরু করে এই যে ২ ভাগে বিভক্ত হইছে এইটুকু। তাও মুখস্থ প্রয়োজন নাই। ঠিক আছে? তুমি জাস্ট বুঝবা। যে ওকে ঠিক স্যার আছে এটা জানতেছি। হ্যাঁ বলো। ক্লাস ল্যাগ করতেছে, বাফারিং হচ্ছে। আচ্ছা ক্লাস বাফারিং হচ্ছে একটু নেট প্রবলেম হইতে পারে, হ্যাঁ? ও- ওকে। আচ্ছা। নাসা গলবিল এইটা আমাদের প্রয়োজন নেই। আমরা ষড়যন্ত্রে চলে আসবো। কোথায় আসবো? ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলা ছবির মিজু আহমেদ বা মিশা সওদাগর বা রাজীবের ঐরকম ষড়যন্ত্র না। ঠিক আছে? এই ষড়যন্ত্র কার? গলার। কি বলছে? দেখো। গলবিল ও শ্বাসনালীর সংযোগস্থলে ষড়যন্ত্র অবস্থিত। ষড়যন্ত্র কোথায় অবস্থিত? গলবিল ও শ্বাসনালীর ষড়যন্ত্রে। গলবিল ও শ্বাসনালীর সংযোগস্থলে ষড়যন্ত্র অবস্থিত। আমি যদি ওই সংযোগস্থল আমি মনে রাখবো না। সোজা বাংলায় আমি এরকম মনে রাখবো। ষড়যন্ত্র, গলবিল ও শ্বাসনালী। ষড়যন্ত্র, গলবিল ও শ্বাসনালী। ঠিক আছে? কারণ এই জিনিসগুলা তোমাকে কিন্তু লিখিত পরীক্ষায় দিবে না। এটা আসবে কই? এমসিকিউতে। ঠিক না? তো তখন কি আমার এই গলবিল ও শ্বাসনালীর সংযোগস্থলে ষড়যন্ত্র অবস্থিত এইটা লেখার প্রয়োজন আছে? নাই তো। তাহলে আমি কি জন্য এভাবে মুখস্থ করব? আমি সোজাসুজি মনে রাখবো যে কি হয়েছে ষড়যন্ত্র। ওকে, গলবিল ও শ্বাসনালী। বাস। গলবিল ও শ্বাসনালী। আচ্ছা। স্যার হ্যাঁ বলো। গলবিল মানে কি? কি? গলবিল গলবিল মানে কি? আচ্ছা এই যে দেখো এখানে চিত্রে দেওয়া আছে। আমরা আচ্ছা বলতেছি নাকের যে আমরা ছিদ্র বলি, ঠিক আছে? এটা হচ্ছে নাসারন্ধ্র। এটা কি? নাসারন্ধ্র। আর এই যে দেখো গলার ভিতরে এই যে ভিতরের যেই পার্ট এটার নাম দিছে হচ্ছে গলবিল। এগুলো অ্যাকচুয়ালি কেমনে দেখাবো বলো? এই গলা কেটে দেখাবো? যদি কও যে না স্যার দেখান তাহলে দেখাই। দেখাবো? না স্যার। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। এইটা জেনারেলি আমরা এই যে ভিতরের এই আচ্ছা। এই যে হাত দিলে ইয়ে পাওয়া যায় না? এই যে একটা পাইপ এটাই হচ্ছে তোমার গলবিল। কেউ কি বলতে পারো? এই গলবিলের দেখবা এইখানে এই গলবিলের এখানে ছেলে আর মেয়েদের মধ্যে ২ টা পার্থক্য আছে। কেউ জানো কি পার্থক্য? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, কে ছেলেদের মতো একটু ফোলা ছেলেদের এবং মেয়েদের নরমাল, কোনো ফোলা নাই। কেন?
কারণ এটা হলো ভোকাল কোড ছেলেদের। সায়েন্টিফিক ব্যাখ্যা চলে গেলা। ওর মানে আমরা কি জানি? অন্য কেউ জানো কেন? অ্যাডামস ছেলেদের আওয়াজ বেশি মোটা আর গভীর হয় তাই। হয় নাই। আর কেউ? স্যার এটার সাথে অ্যাডামস আপেল না? এক্সাক্টলি কে বললো এটা? স্যার আমি আফসিন। আফশিন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। এটা এইটা কি হচ্ছে তোমার, আমরা যে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের নাম শুনছি না? তো ওইখানে কি জানি আমরা? যে তারা বেহেশতে ছিল, পরে তাদেরকে যে ফল নিষেধ করা হয়েছিল আরকি, সেই নিষিদ্ধ ফল খাওয়ার কারণে তাদেরকে বের করে দেওয়া হয়। কাহিনী হচ্ছে এরকম যে হাওয়া আলাইহিসসালাম উনি ফল পুরাটা খেয়ে ফেলছিল। ঠিক আছে, ওকে, এইজন্য ক্লিয়ার। আর আদম আলাইহিসসালামের ক্ষেত্রে মানে উনি অর্ধেক খাইছিল এবং পরবর্তীতে মানে উনি যখন বুঝতে পারে যে না এটা তো এরকম ইয়ে না, তখন ওটা মানে বের করে দেয়। এইজন্যই আরকি এখানে ছেলেদের এই যে এরকম উঁচু হয়ে থাকে। ঠিক আছে? এখন কে হাসলো কি জন্যে? আচ্ছা। এখন কাহিনী হচ্ছে এইটার অ্যাকচুয়ালি মানে আমিও এটা শুনছি। হচ্ছে নাসিকা গহ্বর আর শ্বাসনালীর মাঝখানের যে অংশটুকুটা সেটাই জি। দুইটাকে সংযোগ করছে। হুম, হুম। শ্বাসনালী আর নাসিকা গহ্বরের সাথে মুখ গহ্বরে যে সংযোগ করছে ওই ফাঁকা যে জায়গাটা ওইটাই অ্যাকচুয়ালি গলবিল। আচ্ছা, আচ্ছা। কে এটা? আমি মডারেটর আচ্ছা, রেবেকা আচ্ছা। সুলতান। আচ্ছা, আচ্ছা আপু। হ্যাঁ, ঠিক আছে। তো এটা ঠিক আছে না? অ্যাডামস অ্যাপেলের যে বিষয়টা? এই কাহিনী কি জানেন? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। ওকে, ঠিক আছে। চলো। তারপরে আচ্ছা, এরপরে দেখো। তাহলে আমরা ষড়যন্ত্র থেকে কি পড়ব? যে গলবিল ও শ্বাসনালীর সংযোগস্থলে ষড়যন্ত্র অবস্থিত। আচ্ছা, এরপরে সেকেন্ড একটা লাইন আছে। দেখো এখানে যে ষড়যন্ত্রে স্বর সৃষ্টিকারী স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে। কোশ্চেন আসে এরকম যে ভোকাল কর্ড কই থাকে? ভোকাল কর্ড কই থাকে? ভোকাল কর্ড থাকে ষড়যন্ত্রে। আমি ২ টা লাইন পড়বো এখান থেকে। তাহলে ষড়যন্ত্র গলবিল ও শ্বাসনালীর সংযোগস্থলে অবস্থিত এবং ভোকাল কর্ড ষড়যন্ত্রে থাকে। এই ২ টাই। ভোকাল কর্ড কই থাকে? ষড়যন্ত্রে থাকে। পরে একটা লাইন আছে, এটা জাস্ট জেনে রাখবা। যে এই ষড়যন্ত্র কি করে? খাদ্য গ্রহণের সময় ষড়যন্ত্রকে ঢেকে রাখে যাতে এতে খাদ্য ঢুকতে না পারে। আবার শ্বাস গ্রহণের সময় খুলে যায়। ঠিক আছে? এখন কাহিনী হচ্ছে কি এটা? ধরো আমি যে নিঃশ্বাস নিবো, এখন ব্যাপারটা হচ্ছে যদি ওটা ওপেন থাকে, তাহলে খাবার কি হইতে পারে? নাকের উপর দিয়ে চলে আসতে পারে। এইজন্য তখন কি করে? ষড়যন্ত্রকে সে ঢেকে রাখে যাতে খাদ্য ঢুকে যাইতে না পারে। এবং যখন আবার নিঃশ্বাস নেওয়ার দরকার হয় তখন সেটা খুলে যায়। ওকে। শ্বাসনালী দেখো। শ্বাসনালীর কথা কি বলতেছে? যে খাদ্যনালীর সম্মুখে অবস্থিত ষড়যন্ত্র থেকে শুরু হয়ে ক্লোম শাখা পর্যন্ত বিস্তৃত নালীকে শ্বাসনালী বলে। শ্বাসনালীর মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে। আমার এইখান থেকে শুধু এই একটা লাইন আমি পড়বো আবার, যে শ্বাসনালীর মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে। এবার আমি একটু জাস্ট দেই, একটা ব্যাকআপ দেই। দেখো আমরা কয়টা লাইন পড়বো? আমরা পড়বো এখান থেকে যে নাসিকা মুখ গহ্বর ত্রিকোণাকার গহ্বর পড়লাম। ওকে, ডান। তারপরে আর কি পড়বো? এই নাসিকা গহ্বর ত্রিকোণাকার যে গহ্বর সেটা কি হয়? ২ ভাগে বিভক্ত থাকে। আচ্ছা। তারপরে ষড়যন্ত্রের ক্ষেত্রে কি পড়ব? ষড়যন্ত্র হচ্ছে গলবিল ও শ্বাসনালীর সংযোগস্থলে অবস্থিত। তারপরে কি পড়ব? ষড়যন্ত্রে কি থাকে? ভোকাল কর্ড থাকে। ৪ টা লাইন হইল। অ্যান্ড দেন তারপরে কি বলবো? শ্বাসনালীর মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে। ৫ টা লাইন। ওকে। আসো। এবার এই যে ফুসফুস দেখো। বক্ষ গহ্বরের ভিতর ২ টা ফুসফুস হৃৎপিণ্ডের ২ পাশে অবস্থিত। ফুসফুস ২ টা কই থাকে? হৃৎপিণ্ডের ২ পাশে অবস্থিত। এটি স্পঞ্জের মতো নরম ও কোমল। তাহলে মানুষের ফুসফুস কয়টা? 2টা। ২ টা। কই থাকে? পেটের ডান সাইডে বাম সাইডে। কিসের ডান সাইডে বাম সাইডে? পেটের। পেটের। বক্ষ গহ্বর। বক্ষ মানে কি? বক্ষ গহ্বর মানে বক্ষ মানে কি? বুক।
ঠিক আছে? ও আচ্ছা, দুই সমস্যা নেই। পাশে। ঠিক আছে। তাইলে হচ্ছে ফুসফুস থাকে ২ টা ফুসফুস। হৃৎপিণ্ডের ২ পাশে অবস্থিত। হৃৎপিণ্ড মানে কি হার্ট। হার্টের ২ পাশে ২ টা ফুসফুস থাকে। আচ্ছা। এখন ফুসফুসটা কেমন? ফুসফুসটা হচ্ছে স্পঞ্জের মতো নরম ও কোমল। স্পঞ্জের মতো নরম ও কোমল। তাহলে ফুসফুস থাকে কয়টা? ২ টা। কই থাকে? হৃৎপিণ্ডের ২ পাশে ২ টা থাকে। এটা কেমন হয়? স্পঞ্জের মতো নরম এবং কোমল হয়। আচ্ছা। এরপরের লাইনটা আরো বেশি ইন্টারেস্টিং। দেখো। এই যে ডান পাশের ফুসফুসটি বাম পাশের ফুসফুসের চেয়ে সামান্য বড়। ডান পাশের ফুসফুসটা কি? বাম পাশের ফুসফুসের চেয়ে সামান্য বড়। তাহলে কয়টা পয়েন্ট মুখস্থ করলাম বলো তো? ফুসফুস ২ টা, হৃৎপিণ্ডের ২ পাশে অবস্থিত, স্পঞ্জের মতো নরম, ডান পাশেরটা বড়, বাম পাশেরটা কি? ছোট। আচ্ছা। এখন কথা হচ্ছে আমরা দেখলাম যে প্রত্যেকটা জিনিসের কি হয়? এক ধরনের আবরণ থাকে, পর্দা থাকে। ঠিক না? তো ফুসফুসেরও এরকম আবরণ বা পর্দা থাকে। এই ফুসফুসের যেই পর্দা, সেই পর্দার নাম হচ্ছে প্লুরা। কি নাম? প্লুরা। প্লুরা এই যে প্লুরা নামক পর্দা দ্বারা আবৃত। আচ্ছা। এখন কথা হচ্ছে এই পর্দাটা কয় স্তর বিশিষ্ট? পর্দাটা ২ স্তর বিশিষ্ট। ফুসফুসের পর্দা কয় স্তর বিশিষ্ট? ২ স্তর বিশিষ্ট। ফুসফুসের পর্দার নাম কি? প্লুরা। আচ্ছা। এখন যেহেতু ২ টা পর্দা থাকে, তো এই ২ টা পর্দার মাঝামাঝি জায়গায় কি থাকে? পিচ্ছিল জাতীয় এক ধরনের পদার্থ থাকে। যেটা কি করে? নিঃশ্বাস যখন হয়, শ্বাস-প্রশ্বাস যখন হয়, তখন ফুসফুস এবং বক্ষগাত্র বলতে কি বোঝায়? বুকের যে হাড়হুড্ডি আছে, ফুসফুস এবং এই হাড়হুড্ডির সাথে মানে বক্ষপিঞ্জর যেটা, এর সাথে কোনো ঘর্ষণ হয় না। তাইলে এই বক্ষপিঞ্জর এবং ফুসফুসের মধ্যে ঘর্ষণ যাতে না হয়, সেজন্যে কি হয়? এর মাঝে কি থাকে? পিচ্ছিল জাতীয় পদার্থ থাকে। তাহলে আমি যদি আবার ১ম থেকে একটু শুরু করি, যে ফুসফুস কয়টা থাকে? ২ টা। কই থাকে? হৃৎপিণ্ডের ২ পাশে। ডান পাশের ফুসফুস বাম পাশের ফুসফুসের চাইতে কেমন? বড়। ফুসফুসের আবরণ কয় স্তর বিশিষ্ট? ২ স্তর বিশিষ্ট। আবরণের নাম কি? প্লুরা। ওকে। এরপরে একটা বিষয় আছে, আবার দেখো। সেটা হচ্ছে এখানে একটা কথা আছে ব্রঙ্কাস। কেউ জানো ব্রঙ্কাস কি? না আচ্ছা। এনিওয়ান? এইখানে কিন্তু আবার দেখো একটা জিনিস দেখাই। এই যে ব্রঙ্কাস বলছে, আবার তার পাশে ব্রঙ্কিওল বলছে। এই দেখো ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল। মূলত ফুসফুসের একক যেটা, ঠিক আছে? ফুসফুস হচ্ছে ব্রঙ্কাস। মানে ওটা বহুবচন হচ্ছে ব্রঙ্কাস এবং একবচন হচ্ছে ব্রঙ্কিওল। ঠিক আছে? আচ্ছা। তো ব্রঙ্কাস প্রতি পাশে কি করে? ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা-প্রশাখায় বিভক্ত হয়। আচ্ছা, এইটুকু আমার প্রয়োজন নাই। তুমি এতটুকু খালি জেনে রাখবা এখানে, এই যে প্রত্যেকটা বায়ুথলি, প্রত্যেকটা কি? বায়ুথলি। প্রত্যেকটা বায়ুথলি এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। হোয়াট ইজ এপিথেলিয়াল কোষ? প্রত্যেকটা বায়ুথলি এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এপিথেলিয়াল কোষ কি? এপিথেলিয়াল, এপিথেলিয়াল অর্থ হচ্ছে আবরণী কোষ। এপিথেলিয়াল কোষ মানে কি কোষ? আবরণী কোষ। আচ্ছা। তাইলে আমি এই ফুসফুসটা ওকে ঠিক আছে। ফুসফুসটা একটু রিভিশন দেই আবার। আচ্ছা, আমি এবার একজন করে কোয়েশ্চেন করব, অ্যান্সার দিবা, ঠিক আছে? যার নাম বলবো সে অ্যান্সার দিবা। তিশান বলো, ফুসফুসের আবরণ কয় স্তর বিশিষ্ট? 2 স্তর। আচ্ছা। ফাতেমাতুজ জোহরা বলো, আবরণের স্তরের নাম কি? আবরণের স্থলের নাম হচ্ছে নামটা আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আরিশা আয়ানা বলো। স্যার প্লুরা আচ্ছা, গুড। প্লুরা। আফশিন বলো, ফুসফুস ২ টা কই থাকে? হৃৎপিণ্ডের ২ পাশে হৃৎপিণ্ডের ২ পাশে অবস্থিত। আচ্ছা। তারপরে
আদনান বলো। ফুসফুস আর বক্ষ গহ্বরের ভিতরে কি থাকে মাঝামাঝিতে? ঘর্ষণ থেকে রক্ষা করে কোনটা? কেউ পারবা এটা? এক ধরনের পিচ্ছিল পদার্থ। পিচ্ছিল পদার্থ। কারেক্ট। ওকে, দেন ইলহান বলো। ইলহান তুমি বলবা হচ্ছে ফুসফুসের কি বলো এটা ইয়ে কেমন, ওটা আসলে কেমন ফুসফুস মানে গঠন কেমন? স্যার এটা তো স্যার করতে পারি নাই, শুনতে পারি না, আমারে বারে বারে বের করে দেয় স্যার। বের করে দেয় কেন? কি জানি স্যার। কি জানি স্যার। ওকে ঠিক আছে, তারপরে আচ্ছা আমি একটা কাজ করি। এটা নেটের সমস্যা, নেটের সমস্যার জন্য হয়তো সে বের হয়ে যাচ্ছে আপন মনে, কেউ বের করছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। তারপরে আম, স্যার আমি বলি, বলো। স্পঞ্জের মতো নরম ও কোমল। কারেক্ট, কে বললো এটা? স্যার আফশিন, গুড গুড। আচ্ছা, স্যার আমি বাকি আছি। প্রত্যেকটা বায়ুথলি কি কোষ দ্বারা গঠিত বলো তুমি? কে পারবা বলে ফেলো, স্যার আমি বলো। স্যার ব্রঙ্কিউল। না না না, ফাতেমা তো জোহরা বলো। হ্যাঁ স্যার প্রত্যেকটা। পাতলা এপিথেলিয়াম। স্যার পাতলা এপিথেলিয়াম। ওকে ওকে গুড, ঠিক আছে, তাহলে আমরা আবার পড়াশোনায় চলে যাই। প্রত্যেকটা কি দিয়ে গঠিত? পাতলা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত, ঠিক আছে। ওকে, তাইলে আমরা যদি আমি একটু রিভিশন দিই এখানে, এখান থেকে তোমরা বেশি কিছু পড়বা না। হ্যাঁ, আমি ওই যেটুকু দাগায় দাগায় দিছি বা বলছি জাস্ট অতটুকু পড়লেই এনাফ, এর বেশি পড়ার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, গতকালকে আমরা এই বহিঃ শোষণ পড়ছিলাম, আজকে আমরা অন্তঃশোষণটা পড়বো। আচ্ছা শুরু করি। অন্তঃশ্বসন কি জিনিস? আচ্ছা, অন্তঃশ্বসন প্রক্রিয়ায় দেহ কোষস্থ খাদ্য, গতকালকেও বলছিলাম যে দেহ কোষস্থ খাদ্য বলতে কি বুঝাইছে? দেহ কোষস্থ খাদ্য বলতে বোঝানো হয়েছে যে তুমি দেহ কোষস্থ খাদ্য বলতে বোঝানো হয়েছে আমরা যে খাবার খাইলাম সেই খাবারটা খাওয়ার পরে কোষের ভিতরে যেই খাবারের অংশ যায় আর কি। তো পরবর্তীতে কি হয়? সেই খাবার থেকে তো শক্তি আসে, কিন্তু আসবে কিভাবে? খাবারটা বিভিন্ন প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে জারিত হয়ে শক্তি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, ঠিক না? সেইটা আমাদের কাজে লাগে। তো অন্তঃশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে বলতেছে আমি একটু জুম করি। আচ্ছা দেখো, অন্তঃশোষণ প্রক্রিয়ায় দেহ কোষস্থ খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি ও তাপশক্তিতে পরিণত হয়। এই বিষয়টা কিন্তু আমরা গতকালকেও পড়ছিলাম। আচ্ছা, এখন এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে দেখো এই লাইনটা, ফুসফুসের রক্তে যে অক্সিজেন প্রবেশ করে তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের দূরবর্তী কৈশিক নালীতে পৌঁছায়। আচ্ছা, এটা মানে কি বুঝাইছে? ফুসফুসে যে রক্ত যে অক্সিজেনটা প্রবেশ করলো সেইটা কি হয়? রক্তের মাধ্যমে দেহের দূরবর্তী কোশিক নালীতে পৌঁছায়। কি পৌঁছায়? অক্সিজেন পৌঁছায়। ফুসফুসে রক্ত আছে, তো ফুসফুসের রক্তে কি হবে? অক্সিজেন প্রবেশ করবে। পরবর্তীতে সেই অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায় এখানে দেওয়া নাই মনে হয়, দেওয়া নেই। আচ্ছা, ফুসফুসের ভিতরে রক্তে অক্সিজেন প্রবেশ করছে, পরবর্তীতে সেই অক্সিজেন দূরবর্তী কৈশিক নালী, কৈশিক নালী আবার কি জিনিস? কৈশিক নালী দেহের বিভিন্ন অঙ্গের ভেতর যে কানেকশন তৈরি করে কৈশিক নালী, ঠিক আছে। ধরো যে এখান থেকে এই পর্যন্ত মাথা বুক পেট তুমি যাই যাও না কেন, এক জায়গা থেকে আরেক জায়গায় কি পরিবহন করতে হবে? রক্ত পরিবহন করতে হবে না আমাকে? রক্তটা পরিবহন করবে কে? পুরা বডির কি মানে ভিতর কি রক্ত উতলাইতেছে এরকম বিষয়? এরকম তো না বিষয়টা। তার মানে কি একটা পার্টস থেকে আরেকটা পার্টসে রক্ত নিয়ে যাইতে হবে। এই যে রক্ত নিয়ে যায়, এই রক্ত নিয়ে যায় কে? রক্ত নিয়ে যায় এই কৈশিক নালী, ঠিক আছে। দূরবর্তী কৈশিক নালী বলতে বুঝাইছে ফুসফুসের রক্তে
চিন্তা করো আমাদের অক্সিজেন দরকার। তো আমরা কি বাইরে থেকে ইনজেকশন দিয়ে অক্সিজেন পুশ করে দিই এর ভিতরে? তা তো করি না। এখন আমি সুস্থ থাকার জন্য ধরো আমার পায়ের কথার কথা হইতেছে যে আমার ওকে সরি। এখন ফুসফুসের আমি যে পায়ের অংশে যে রক্তটা পৌঁছাবে, ঠিক আছে? অক্সিজেনটা পৌঁছাইতে হবে। সেটা পৌঁছায় দিবে কে? অক্সিজেন পৌঁছাইতে হবে। এখন অক্সিজেন আমাকে নিতে হবে, দেন সেটা আমি পা পর্যন্ত পৌঁছাবো। কাহিনী হচ্ছে আমরা কি বাইরে থেকে কোনো ইনজেকশন পুশের মাধ্যমে অক্সিজেন নেই? তা তো নেই না। অক্সিজেন নেওয়ার ওয়ান অ্যান্ড অনলি মিডিয়াম আমার নাক। তাইলে আমি যখন এই নাক দিয়ে অক্সিজেনটা নিবো, নাক দিয়ে অক্সিজেন নিলে সেটা কি পায়ে যাবে, হাতে যাবে? তা তো যাবে না। যাবে কই ১ম এ? আমরা যে নিঃশ্বাস নেই, সেটা ১ম ফুসফুসে। ইনপুটই হয় তার ফুসফুস, কারেক্ট। আমি যখন নিঃশ্বাস নিচ্ছি সেই নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেনটার ১ম ইনপুটই হচ্ছে ফুসফুস। এখন অক্সিজেন ফুসফুসে যায় বসে থাকলো। তাহলে কাজ হবে? হবে না তো। ওকে জায়গায়, জায়গায় ছড়ায় দিতে হবে। এই ফুসফুসে যেই রক্তে যে অক্সিজেন প্রবেশ করলো, সেই অক্সিজেন দূরবর্তী কৈশিক নালীগুলোতে পৌঁছাইয়ে দেয়। ঠিক আছে? কে পৌঁছায় দেয়? এই কৈশিক নালীর মাধ্যমে। ওকে? আচ্ছা। তাইলে ফুসফুসে বলো? কৈশিক নালী আর রক্ত কৈশিক নালী আর রগ ওই আমরা বাংলায় বলি রগ আর বইয়ের ভাষায় বলে কৈশিক নালী। ঠিক আছে? বিষয়টা এরকম আরকি। কাইন্ড অফ। স্যার একটু কথা বলতে পারি? হ্যাঁ, সিউর বলো। স্যার সবাই যদি ভিডিওটা একটু অফ করে রাখে তাহলে ভালো হয়। আচ্ছা, আচ্ছা। যাদের ভিডিও অফ আছে একটু ভিডিওটা অফ করলে ভালো হয়। আচ্ছা, যাদের ক্যামেরা অন আছে একটু ক্যামেরাটা অফ করলে ভালো হয় আমাদের জন্য, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ওকে তাইলে কইছিলাম? আচ্ছা। তাইলে এখন তুমি চিন্তা করো আমি নিঃশ্বাস নিলাম। সেই নিঃশ্বাস আমার ফুসফুসে আসলো। ফুসফুসের রক্তে আমার অক্সিজেন প্রবেশ করলো। অক্সিজেন কি করতেছে? কৈশিক নালী দিয়ে যাইতেছে। যাইতে, যাইতে এখন বিভিন্ন অর্গানে যখন পৌঁছাবে, এখন ধরো আমার পায়ের কোষে পৌঁছাবে। পায়ের কোষে সে ঢুকবে। তুমি যে বললা রগ, ঠিক আছে? চিন্তা করো ওকে রগ দিয়ে যাচ্ছে। এখন রগ দিয়ে গেলে কি হবে? তো রগ কি মানে পুরা শরীরে কি রগ? এরকম তো না। মানে কিছু, কিছু জায়গায় যে এরকম তো ফাঁকা আছে না? তাহলে ওইসব জায়গাগুলোতে বা কোষ আমরা যেটাকে বলি, রগ থেকে কোষে প্রবেশ করতে হবে এখন অক্সিজেন। রগ থেকে কোষে কিভাবে প্রবেশ করে? রগ থেকে কোষে প্রবেশ করার প্রসেসটা এখানে আবার দেখো দেওয়া আছে। সেটা হচ্ছে এই যে কৈশিক নালীর গাত্র। গাত্র বলতে কি বোঝায়? গা বোঝায়। গা ভেদ করে আন্তঃকোষস্থ রস। আন্তঃকোষস্থ রস মানে কি? আচ্ছা, আন্ত আর অন্ত এই ২ জনের পার্থক্য বলতে পারবে কেউ? ধরো এইখানে এই যে আন্ত আছে। স্যার অন্ত ভিতরে আর আন্ত বাইরে। হ্যাঁ, কথা সঠিক। আন্তঃকোষস্থ বলতিছে তার মানে আমি যদি এইটাকে একটা কোষ কল্পনা করি, এইটাকে একটা কোষ কল্পনা করি, এই যে ২ টা কোষ হইলো এখানে একসাথে হচ্ছে, এই দুজনের যে মাঝামাঝি যে জায়গা, এইটা বলা হচ্ছে আন্তঃকোষস্থ। ঠিক আছে? আর আমি যদি একটা কোষের ভিতরের কাহিনী চিন্তা করি, এই কোষটা ছিল এর ভিতরের কাহিনী চিন্তা করি, এটা হচ্ছে অন্তঃকোষীয়। ওকে। তাইলে কি হচ্ছে এখন কৈশিক নালীর গা ভেদ করে এই আন্তঃকোষস্থ জায়গায় একটা রস থাকে। এই রসের মাধ্যমে কি করে? কোষে প্রবেশ করে। বাস এইভাবে প্রত্যেকটা কোষে অক্সিজেন পৌঁছায়া যায়। আমি ১ মিনিট একটা সামারি দিয়ে দেই। সেটা কি? নিঃশ্বাস নিলাম, অক্সিজেন আসলো, ফুসফুসে প্রবেশ করলো, ফুসফুসের রক্তে প্রবেশ করলো। সেই ফুসফুসের রক্তের অক্সিজেন কৈশিক নালীর মাধ্যমে ছড়ায় গেল সারা দেহে। যাওয়ার পরে এই যে কোষ, আন্তঃকোষীয় যে রস থাকে, সেই রসের মাধ্যমে কোষের ভিতরে প্রবেশ করল। যখনই কোষের ভিতরে প্রবেশ করছে, আমার ওই কোষের আমাদের মেইন টার্গেট কি? প্রত্যেকটা কোষে খাবার গেছে। খাবারটাকে কি করতে হবে? ভাঙতে হবে। খাবার ভাঙার জন্য আমার কি দরকার? অক্সিজেন দরকার। এই যে এবার অক্সিজেন কি হইল? সেই কোষের মধ্যে চলে আসলো। তাইলে এই কোষের মধ্যে যে খাবার ছিল, এটা এখন আমি ভাঙতে পারবো? ভাঙতে পারবো। এই যে এখন হচ্ছে এই দেখো লেখা আছে। এটি কোষের অভ্যন্তরে ভিতরের খাদ্যের সাথে রাসায়নিক বিক্রিয়া করে
শক্তি উৎপন্ন করে। এর ফলে তাপশক্তি ও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাইলে প্রথম যে লাইন ছিল, প্রথম লাইনে দেখো অন্তঃশোষণ প্রক্রিয়ায় দেহকোষস্থ খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি ও তাপশক্তিতে পরিণত হয়। এই লাইন আমরা সবাই জানি। তারপরে এইখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকুর কাহিনী হচ্ছে আমি যেটুকু তোমাকে বুঝাইলাম। পরীক্ষার খাতায় আমি কিভাবে লিখবো? আমি লিখবো এরকম যে আমরা যে অক্সিজেন গ্রহণ করি তা ফুসফুসের রক্তে প্রবেশ করে এবং তা পরবর্তীতে কৈশিক নালীর মাধ্যমে কি করে? দূরবর্তী কোষগুলোতে পৌঁছায় যায় এবং আন্তঃকোষীয় রসের মাধ্যমে কোষের ভিতরে প্রবেশ করে। এরপর তা কোষের খাদ্যের সাথে রাসায়নিক বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে এবং এর ফলে তাপশক্তি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। পারা যাবে? বলো, বুঝতে পারছো তোমরা বিষয়টা ক্লিয়ার? জি স্যার বুঝতে আচ্ছা, কারো কোনো সন্দেহ, কনফিউশন? বলো, না ক্লিয়ার? আবার এটা একটু বলবেন? আচ্ছা, আরেকবার বলতেছি। আমি প্রথম লাইনটা তো আমাদের মুখস্থ আছেই, গতকালকে মুখস্থ করাইছি কিন্তু, যে দেহকোষস্থ খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি ও তাপশক্তিতে পরিণত হয়। আচ্ছা, এর পরের যে লাইন, এইটুকু আমরা মুখস্থ করব না। এখান থেকে এই পর্যন্ত এটুকু আমরা কি করব? এটুকু আমরা নিজেদের মতো করে বুঝায় বলবো। কিরকম? যে আমরা অক্সিজেন গ্রহণ করি নিঃশ্বাসের মাধ্যমে, সেই অক্সিজেন ফুসফুসের রক্তে প্রবেশ করে এবং তা কৈশিক নালীর মাধ্যমে দূরবর্তী কোষগুলোতে গিয়ে পৌঁছায়। এরপরে আন্তঃকোষস্থ রসের মাধ্যমে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। আমরা যেই খাবার খাই তা জারিত করার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন এবং এভাবে এই আন্তঃকোষস্থ রসের মাধ্যমে অক্সিজেন কোষের অভ্যন্তরে প্রবেশ করে। এর ফলে খাদ্য জারিত হয়ে তাপশক্তি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। বুঝতে পারছো আপু এবার? ওকে, ক্লিয়ার? আচ্ছা, ওকে ওকে। আর কারো কোনো কোশ্চেন? ওকে, ঠিক আছে। চলো এখন একটু দেখি এখানে। এগুলো সহজ জিনিস, শ্বসনতন্ত্রের সাধারণ রোগ। আচ্ছা, তার আগে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, আমি এখন একটু অ্যাটেন্ডেন্সটা নিব। তো তোমরা অ্যাটেন্ডেন্স শিটটা আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা, হ্যাঁ? একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয়েছে, তোমরা সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা, দিয়ে ডান লেখো। স্যার ডান। আচ্ছা, স্যার আমাদের চ্যাট ডিসেবল, তাই স্যার লিখতে পারছি না। থাক, ডিসেবলই থাক তোমাদের চ্যাট। বলো, তোমরা তো সব ভয়েসে আসোই, এটাই ভালো, ঠিক না? ক্লাসে মনোযোগ থাকে। জি স্যার। স্যার হুম। চ্যাট অন থাকলে স্যার সবাই স্যার কোন একটা ব্যাপার পাইলে পুরো ক্লাস সেই বিষয়ে থাকে। হুম। না, ওইটুকু হবেই। তোমাদের ক্লাস, তোমাদেরই পরিবেশ ঠিক রাখতে হবে, ঠিক না? ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা আবার পড়াশোনায় ফেরত আসি। দিছো তোমরা সবাই? আমি কি শুরু করব, না একটু পরে শুরু করব? 2 মিনিট পরে। আচ্ছা, 2 মিনিট পরে শুরু করি। বলো, তারপরে আর কার কি খবর? আজকে তোমাদের আর ক্লাস ছিল নাকি এটাই ক্লাস? এইটাই স্যার। ও আচ্ছা আচ্ছা। তোমাদের কি স্কুল থেকে সিলেবাস দেওয়া হয়েছে? স্যার আমাদেরকে দিছে। না স্যার দেয় নাই। স্যার আমাদেরকে দেয়া হয়েছে। স্যার আমাদেরকেও দিছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি সিলেবাসটার জন্য তোমাদের কাছ থেকে সিলেবাস চাওয়া হবে গ্রুপগুলোতে। তাহলে তোমরা একটু সিলেবাস চাইলে সিলেবাস গুলা দিয়ে দিও, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন ধরো
অনেকেই এরকম অবজেকশন করতেছে যে স্যার আমার ধরো আগামী শনিবার আমার স্কুলে হচ্ছে বিজ্ঞান পঞ্চম অধ্যায় পরীক্ষা, তাইলে আমি কি করবো? আপনারা এটা আমাদের তো সিলেবাস আমার দেয়নি। স্যার আমাদের সিলেবাসে স্যার শ্বসন এই অধ্যায়টা অর্ধবার্ষিকীতে আছে, তবে স্যার যে তৃতীয় অধ্যায় ছিল বাহ্যিক পরিবর্তন সেটা ছিল না, মানে সেটা নেই আচ্ছা অর্ধবার্ষিকীতে। আচ্ছা, দেখো একটা বিষয় সেটা হচ্ছে যে যদি আমরা সাপ্তাহিক এক্সামের চিন্তা করি তাইলে কিন্তু মিলানো যাবে না। কারণ কি, এখানে হয়তো 50 জন স্টুডেন্ট আছে, 50 জন 50 স্কুলের, এক একজনের এক এক সপ্তাহে এক এক রকম পরীক্ষা হবে, তো এইটা তো পসিবল না, ঠিক না? তবে আমরা যেভাবে সিরিয়াল মেনটেন করে আগাচ্ছি বা জেনারেলি যেভাবে স্কুলে পরীক্ষা হয়, হাফ ইয়ারলির জন্য দেখা যাবে যে ঠিক আছে, সবার সিলেবাসই কাভার হয়ে গেছে। অ্যান্ড লাস্টে যাওয়ার পরে যদি আমাদের কারো একটা দুইটা চ্যাপ্টার এদিক ওদিক হয়, সেগুলো আমরা শেষ কাভার করে দিব। ঠিক আছে? সো তুমি যখন পড়াশোনা করবা সব জায়গার সাথে তোমাকে তাল মিলায় চলতে হবে। ঠিক আছে না? ওকে, চলো। শ্বসনতন্ত্রের সাধারণ রোগ। এই ভদ্রলোকের নাম কি? হাকিম সাহেব। ওকে, ঠিক আছে। হাকিম সাহেবের কি হয়েছে? হাকিম সাহেব যক্ষ্মা হয়েছে। আচ্ছা, কারেক্ট। হাকিম সাহেব যক্ষ্মায় ভুগছেন। আচ্ছা। প্রফুল্ল বাবু, নাম প্রফুল্ল। প্রফুল্ল শব্দের অর্থ কি? স্যার আনন্দ, হ্যাঁ, মানে স্যার আনন্দ। অর্থ। হ্যাঁ। তোর নাম প্রফুল্ল কিন্তু ওর হয়েছে হাঁপানি। এটা কিছু হইলো? স্যার আচ্ছা, নামের সাথে অবস্থার মিল নেই স্যার। মিল নেই। আচ্ছা, এরপরে বলছে ছোট্ট শিশু বিকাশ, তার হয়েছে নিউমোনিয়া। এই রোগগুলোর কারণ কি? কি ধরনের সাবধানতা গ্রহণ করলে তাদের এই রোগগুলো হতো না? এই রোগগুলোর প্রতিকার কি? আচ্ছা, আমরা একটু দেখি। এরপরে বলতেছে যক্ষ্মা। যক্ষ্মার বিষয়ে একটা প্রবাদই ছিল আগে, অনেকটা এরকম। কেউ বলতে পারো? এই কথার ভিত্তি নেই। হ্যাঁ, কিন্তু এই কথার ভিত্তি নাই তো পরে আসছে, তবে তার আগে কি ছিল? তার আগে ছিল স্যার যক্ষ্মা হলে যক্ষার রক্ষা নাই নাই। কোনো রক্ষা। যক্ষ্মার নাই কোনো রক্ষা, কারেক্ট। ঠিক আছে, পরে এটাকে চেঞ্জ করে কি করা হইলো, যে যক্ষ্মা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই। তো তারপরে আমরা একটু জানি, দেখি। স্যার আমি অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। কি নাম তোমার? আকাশ না? তোমার নাম কি ভাইয়া? অ্যাটেন্ডেন্স দিতে পারো নাই? তৌহিদ আকাশ। ওকে, আমি তোমারটা দেখবো না, ইনশাল্লাহ। আচ্ছা, দেখো। যক্ষ্মা একটি অতি পরিচিত সংক্রামক রোগ। হোয়াট ইজ সংক্রামক রোগ? যেটি একজন থেকে অন্যজনে ছড়ায় না। কি? যেটা স্যার একজনের কাছ থেকে অন্যজনের সংক্রমণ হয়। হ্যাঁ, স্যার যে যে রোগ একটি অসুস্থ ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে পৌঁছে তাকে সংক্রামক রোগ বলে। কারেক্ট, ভালো বলছো। ঠিক আছে, তার মানে ধরো আমি আক্রান্ত, আল্লাহ না করুক, কোন একটা রোগে, সংক্রামক রোগে। তো আমি যে আক্রান্ত, আমার হাঁচি, কাশি, আমার স্পর্শ, এই যে ব্যাপারগুলো, অর্থাৎ আমার টাচে যারা আসবে তাদের আমার থেকে এই অসুখটা হওয়ার সম্ভাবনা আছে। এই রকম যে অসুখগুলো আছে সেগুলোকে বলা হয় সংক্রামক রোগ, একজন থেকে আরেকজনে ছড়ায়। যেমন কি ছিল? করোনা। আচ্ছা, করোনার সময় তোমরা কত বড়? ক্লাস 3-তে স্যার আমরা স্যার 2-3 পড়তাম। পোলা পাইন, এখনো পোলা ক্লাস পাইন। 1 স্যার ক্লাস 1 এ পড়তাম। আচ্ছা স্বামী, হ্যাঁ, সব বাচ্চা বাচ্চা এখন বড় হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আরো বড় হবা ইনশাল্লাহ, আরো ভালো করে পড়াশোনা করবা, আরো বড় বড় ক্লাসে উঠবা। ঠিক আছে, ওকে। দেখো, বলতিছে এই রোগ সহজেই সংক্রমিত হয় যারা অধিক পরিশ্রম করে, দুর্বল, অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে। তাহলে কাদের কাদের যক্ষ্মা হয়? যারা অধিক পরিশ্রম করে, যারা কি শারীরিকভাবে দুর্বল, এবং যারা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে। আমাদের মধ্যে অনেকে আছেন অস্বাস্থ্যকর পরিবেশ বলতে সাধারণত যারা বাসায় থাকে তাদের তো আর হয় না, ঠিক না? জেনারেল দেখা যায় যে মনে করো যারা অনেক ওই যে বস্তির মধ্যে থাকে, বা মানে বিষয়টি এরকম না যে তুমি বস্তির মধ্যে থাকলে বা আমি বস্তির মধ্যে থাকলে আমি অস্বাস্থ্যকর পরিবেশে থাকবো। তুমি বড়লোক বাড়িতেও অস্বাস্থ্যকর পরিবেশ থাকতে পারো, তোমার ভিআইপি রুম থাকতে পারে, এসি রুম থাকতে পারে, কোনো ইস্যু নাই। কিন্তু কি হয়েছে, তোমার রুমের মধ্যে সব নোংরা আবর্জনা তুমি নিজেই মানে গাদি করে রেখে দিছো, ঠিক না? ওইটাই অস্বাস্থ্যকর পরিবেশ। এবং অপুষ্টিতে ভোগা, খায় না ঠিক মতো, তারা কি হয় আর কি, এবং যা যক্ষ্মা রোগীর সাথে বাস করে, তো ওরা তো সংক্রামক রোগ, ওর সাথে বাস করলে তো যক্ষ্মা হবেই, ঠিক না?
বলা হয়ে থাকে কি সৎসঙ্গে স্বর্গবাস, তারপরে অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে সর্বনাশ। গুড। তাহলে আমাদের কি অসৎসঙ্গ নেওয়া যাবে? না, না স্যার। গুড, অসৎসঙ্গ নেওয়া যাবে না। তাইলে যক্ষ্মা একটি সংক্রামক রোগ, এটা আমি জানলাম। যক্ষ্মা হয় কাদের? যারা অধিক পরিশ্রম করে, যারা দুর্বল এবং যারা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে এবং যে যক্ষ্মা রোগীর সাথে থাকে তার তো যক্ষ্মা হবেই। ওকে, যক্ষ্মার কারণ কি? এইটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট লাইন। এই যে এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে রোগ হয় যক্ষ্মা। কোশ্চেন আসে এরকম যে নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? স্যার, নিচের অতিরিক্ত কোনটি? ধূমপান করলে যক্ষ্মা হওয়ার সম্ভাবনা বাড়ে। বুঝি নাই। অতিরিক্ত ধূমপান করলে যক্ষ্মা হওয়ার সম্ভাবনা বাড়ে। ধূমপান করলে সব রকম সম্ভাবনা আছে, খালি যক্ষ্মা মানে আর যাবতীয় যা আছে সবকিছু সম্ভাবনা আছে ধূমপান করলে। ঠিক আছে, আচ্ছা। তাহলে যক্ষ্মা কি, যক্ষ্মার ক্ষেত্রে কি বলা হয়েছে? কোশ্চেন আসে এরকম যে নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে কি বলবো? যক্ষ্মা। যক্ষ্মা হইলে কি হয়? দেহের ওজন কমতে থাকে, শরীর দুর্বল হইতে থাকে, কাশি খুসখুসে হয়, কখনো কখনো কাশির সাথে রক্ত পড়তে পারে, বুক বা পিঠ ব্যথা হয়। আমি কি জন্যে এই মানে কি বলে এটাকে, মানে এই যে সিম্পটমস মানে লক্ষণগুলা পড়বো না, আমি এটা বলতেছি। কারণ এভারেজ, অন এভারেজ প্রত্যেকটা অসুখের সিম্পটমস একই। ঠিক আছে? তুমি চিন্তা করো তোমার পরীক্ষায় কিন্তু আলাদা, আলাদা এরকম আসবে না যে ধরো যক্ষ্মা রোগের, কারণ তুমি তো এখন ডাক্তারি পড়তেছো না। ঠিক না? যে তোমাকে বলবে এই তুমি বলো তো যক্ষ্মা রোগের লক্ষণ কি, কি? তুমি বলো তো নিউমোনিয়া রোগের লক্ষণ কি, কি? এরকম আসবে না। তোমার পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে, কোশ্চেন আসবে শ্বসন কি, বহিঃশ্বসন, অন্তঃশ্বসনের বর্ণনা দাও। যদি আরো কোশ্চেন আসে তখন দিতে পারে যক্ষ্মা রোগ কেন হয়, ব্যাকটেরিয়ার আক্রমণে যক্ষ্মা হয়, যক্ষ্মা রোগের লক্ষণ কি, সেটার জন্য মার্ক থাকতে পারে 2-3। ওকে, ঠিক আছে। তো ওইটুকের জন্য আমার কি এই যক্ষ্মা, নিউমোনিয়া, আর কি আছে ব্রঙ্কাইটিস, এই হাঁপানি, এত কিছুর মুখস্থ করার প্রয়োজন আছে? নাই। আমি সবগুলার ক্ষেত্রে গড় মুখস্থ করে ফেলবো। কিরকম গড়? এই রোগ হলে শরীর দুর্বল হয়ে পড়ে, এই রোগ হলে খুসখুসে কাশি হয়, এই রোগ হলে দেহের ওজন কমে যায়, এই রোগ হলে বুকে পিঠে ব্যথা হয়। এই যে 3-4টা পয়েন্ট প্রত্যেকটাতেই লিখবা, মানে প্রত্যেকটা বলতে বোঝাচ্ছি যেটা আসবে তুমি ওইটাতেই লিখে দিবা। পরে লিখাম। এইটা হচ্ছে মানে সবচাইতে সহজ বুদ্ধি। ঠিক আছে না? এখন আমি সবগুলার জন্য আলাদা, আলাদা করে মুখস্থ করতে আমার প্রয়োজন নাই। হ্যাঁ, কিছু স্পেসিফিক জিনিস আছে। প্রত্যেকটা রোগের ক্ষেত্রে তুমি এমন, এমন একটা লাইন পড়বা যে টিচার ওই লাইনটা দেখলে ভাববে ও আচ্ছা, আচ্ছা এ তো জানে, জানে। কিন্তু আসলে যে আমি 2 নম্বরে বুদ্ধি খাটাইছি ও তো আর তা জানে না। ঠিক আছে না? সেটা কি জিনিস? দেখো, যক্ষ্মার ক্ষেত্রে তুমি এটা মনে রাখবা, এই যে এই কাহিনী যে কখনো, কখনো, কখনো কাশির সাথে রক্ত পড়তে পারে। তাইলে আমরা কি করব? ওই 4-5 টা যে কমন লাইন সেটা কমন লাইন হিসেবেই রাখবো। যেই অসুখই দিক না কেন আমি লিখে দিব। যক্ষ্মা থাকলে লিখে দিলাম। কখনো, কখনো কাশির সাথে কি হইতে পারে? রক্ত পড়তে পারে। আচ্ছা, এবার চলে আসো। নিউমোনিয়াতে আসি। নিউমোনিয়ার ক্ষেত্রে দেখো লক্ষণে আসলে আমি কি লিখবো? আমরা জানি কি নিউমোনিয়া হয় কাদের? সাধারণত শিশুদের। কি হয়? নিঃশ্বাস নিতে পারে না। ঠিক না? তাহলে এটা তো আমরা এমনি মনে রাখতে পারি যে নিউমোনিয়া হইলে কি হয়? শ্বাসকষ্ট হয়। জ্বর হইছে যে বলে না আহারে বাচ্চাটার জ্বর ঠান্ডা লাগছে। নিউমোনিয়া হইছে। জ্বর ঠান্ডা লাগছে। তার মানে কি? নিউমোনিয়া হইলে গায়ে জ্বর আসে অনেক বেশি এবং এই অসুখ বাচ্চাদের বেশি হয় এবং তার কি হয়? শ্বাসকষ্ট হয়। তাইলে যক্ষ্মার ক্ষেত্রে কি মনে রাখবো? কাশির সাথে রক্ত পড়তে পারে। নিউমোনিয়ার ক্ষেত্রে কি মনে রাখবো? অতিরিক্ত জ্বর আসে এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বাকি যে 3-4 টা আছে সেম। ক্লিয়ার? বুদ্ধি কেমন লাগলো? মনে থাকবে? ভালো। আচ্ছা। এবার আসো, তাহলে যক্ষ্মা গেল, নিউমোনিয়া গেল। এরপরে কে আছে? ব্রঙ্কাইটিস। এই ব্রঙ্কাইটিস এর লাইনে এই একটা লাইন আমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস কাকে বলে? শ্বাসনালীর সংক্রমণকে ব্রঙ্কাইটিস বলে। সংক্রমণ বলতে অসুখ বুঝাইছে। ঠিক আছে? যে শ্বাসনালীর সংক্রমণকে ব্রঙ্কাইটিস বলে। এই শ্বাসনালীর ব্রঙ্কাইটিস বলে। হ্যাঁ, এই যে দেখো এখানে একটা ব্যাপার আছে। এক ধরনের ভাইরাস থেকে এই রোগ হয়।
তাহলে ব্রঙ্কাইটিস হয় কিসের আক্রমণে? এক ধরনের ভাইরাস থেকে। ভাইরাস থেকে। আর যক্ষ্মা হয় কিসের আক্রমণে? কারেক্ট, একদম স্পেসিফিকলি মনে রাখবা এটা। যক্ষ্মা হয় ব্যাকটেরিয়ার আক্রমণে। পরিশ্রমের কারণে। ওইটা বুঝাই নাই। অতিরিক্ত পরিশ্রম তো ওটা গেল। মানে এই যে অর্গানিজম যেগুলা, এটা হ্যাঁ? আচ্ছা। এরপরে কি আছে? এতে ৩ টাই। এখন দেখো এই ব্রঙ্কাইটিস এর ক্ষেত্রে একটা ব্যাপার বলা আছে। সেটা কি? ধূমপান বন্ধ করা। আচ্ছা। তাইলে ব্রঙ্কাইটিস এবং যক্ষ্মা ২ টার ক্ষেত্রেই আমরা লক্ষণগুলো কি মনে রাখতে পারলাম? দেখো যক্ষ্মার লক্ষণে স্পেসিফিক লক্ষণ। চূড়ায় বুদ্ধি তো আমাদের আছে যে কি? দেহের ওজন কমতে থাকে, শরীর দুর্বল হয়ে পড়ে। রিলেটেড সরি? এই যে যক্ষা, নিউমোনিয়া, বক্কা তিনটেই তো একই, মানে শ্বাসনালী নিয়ে, মানে যত সব ঘটনা শ্বাসনালী। হ্যাঁ। ওইজন্য তো বললাম। আমরা আলাদা, আলাদা করে মুখস্থ করব না। খালি কি মনে রাখলাম? যে যক্ষ্মা হয় ব্যাকটেরিয়ার আক্রমণে, ব্রঙ্কাইটিস হয় ভাইরাসের আক্রমণে। ঠিক না? আচ্ছা। আর ওই যে ৪-৫ টা লক্ষণ কমন মনে রাখবো। কি হয়? দেহের ওজন কমতে থাকে, শরীর দুর্বল হয়ে পড়ে, খুসখুসে কাশি হয়, গায়ে জ্বর আসে। এই ৪ টা লিখবো। একটা করে আমরা মনে রাখছি আলাদা। সেটা কি? যক্ষ্মার ক্ষেত্রে কি হয়? কখনো, কখনো কাশির সাথে রক্ত পড়তে পারে। নিউমোনিয়ার ক্ষেত্রে কি হয়? শিশুর গায়ে অনেক জ্বর আসে এবং শিশুর শ্বাসকষ্ট হয়। আচ্ছা। তাহলে ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে আমরা একটা স্পেশাল লক্ষণ খুঁজে বের করি যে এইটা হইলে উল্লেখ করে দিব যাতে টিচার মনে করে যে না এ পড়ছে। সেটা কি? এই যে কাশির সাথে কফ হয়। কি লিখবো? কাশির সাথে কফ হয়। তাহলে এবার আমাকে বলো যে যক্ষ্মা, নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস সবাই ৫ টা মিনিট জাস্ট চুপচাপ কথাটা শুনবা আমার। একদম। আমরা ৩ টা রোগ পড়ছি। যক্ষ্মা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস। যক্ষ্মা হয় ব্যাকটেরিয়ার আক্রমণে, নিউমোনিয়া হয় ব্যাকটেরিয়ার আক্রমণে, ব্রঙ্কাইটিস হয় ভাইরাসের আক্রমণে। লক্ষণ কি? ৪ টা পয়েন্ট সবার ক্ষেত্রে সেম। শরীর দুর্বল হয়ে পড়ে, দেহের ওজন হ্রাস পায়, কাশি হয়, আর কি হইতে পারে? শরীর দুর্বল লাগতে পারে, গায়ে জ্বর আসতে পারে। লিখে দিলা। ৪ টা কমন চলে গেল। আর একটা করে আমরা আলাদা, আলাদা স্পেসিফিকলি মনে রাখছি। ওইটাকে আমরা কি করব? প্রত্যেকটা লক্ষণ লেখার সময় সবার ১ম এই আমরা ওই লক্ষণটা লিখব। কিরকম? যক্ষ্মার ক্ষেত্রে আমরা কি লিখব? যে কখনো, কখনো কাশির সাথে রক্ত আসতে পারে। আচ্ছা। নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা কি পড়ব? লিখব যে অনেক বেশি জ্বর আসে এবং শিশুদের ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দেয়। ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে আমরা কি লিখব? যে কাশির সাথে কফ আসতে পারে। তাইলে এবার বলো অসুখের নাম, কার আক্রমণে হয় এবং লক্ষণ। এই ৩ টা জিনিস পারবা কি পারবা না? বলো। পারবা এই ৩ টা জিনিস? কেউ পারবা না? স্যার ব্রঙ্কাইটিসটা একটু স্যার আবার বললে ভালো হয়। ওকে, ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিসটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। লক্ষণ তুমি যেই ৩-৪ টা কমন, যেমন শরীরে জ্বর আসে, দেহে দুর্বলতা দেখা দেয়, শরীরের ওজন কমে যায়, এগুলো কমন লিখবা। এক্সট্রা যেটা লিখবা সেটা হচ্ছে তোমার কি হয়? কাশির সাথে কফ থাকে। আচ্ছা, এমন কেউ আসো যে যেকোনো একটা রোগের, ওই রোগের নাম বলবা, কেন হয় বলবা এবং লক্ষণ বলবা। কেন হয় বলতে কার আক্রমণে হয় এটা বুঝাইছি। কেউ বলতে পারবা? ব্রঙ্কাইটিস। বলো ফাতেমা তুজ-জোহরা। অস্বাস্থ্যকর পরিবেশ, ধুলা জায়গায় থাকার কারণে ব্রঙ্কাইটিস হয় এবং জ্বর আসতে পারে খুব বেশি। আর শিশুদের ক্ষেত্রে হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে। আপু ভুল বলে ফেলছো। শিশুদের ক্ষেত্রে শ্বাসকষ্ট হইতে পারে এটা বলছি নিউমোনিয়ার ক্ষেত্রে। স্যার ঠিক আছে? রোগের নামের স্যার কি বলতে বলেছেন? কারণ, লক্ষণ আর কি স্যার? কারণ আর লক্ষণই। আর কেউ? কেউ বলতে পারবা? যে কেউ। বলো। নিউমোনিয়া রোগ স্যার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, একটু জোরে বলো। নিউমোনিয়া এটি হচ্ছে একটি
ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়। এটির লক্ষণ হচ্ছে কাশি ও শ্বাস ও জ্বর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আচ্ছা, তিনটা আমরা দেখো তিনজনের কি শিখলাম, মানে অসুখের নাম শিখলাম, কেন হয় শিখলাম, কারণটা স্যার শিখলাম আমি বলবো স্পেসিফিক। তিশান বলো দেখি, নিউমোনিয়া নিউমোনিয়া বলছি না, স্যার। বলো বলো। নিউমোনিয়া হয় হলো ব্যাকটেরিয়ার কারণে। নিউমোনিয়ার লক্ষণ হলো শরীর দুর্বল হওয়া, জ্বর জ্বর ভাব হওয়া। এটা বেশিরভাগ বাচ্চাদের হয়। আর একটা, কেউ একজন এর সাথে অ্যাড আর করতে ওজন পারবা কমে কোনো যায়। কিছু? একটা স্পেসিফিক পয়েন্ট তিশান মিস করছে, কেউ বলতে পারবা ইম্পর্টেন্ট আমি পয়েন্ট? বলো বলো। শ্বাসকষ্ট হওয়া, স্যার কাশির সময় স্যার রোগী বেশি বুকে জ্বর ব্যথা হওয়া, অনুভব করে। আচ্ছা, শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট বেশি হ্যাঁ জ্বর। কারেক্ট। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ভালো। এবার আমরা জাস্ট প্রতিকারটা পড়বো, যে প্রতিকারটা কি। দেখো প্রতিকার কি, আমরা লক্ষণ যেগুলো পড়ছি না সেইগুলোর অল্টারনেট একটু চিন্তা করি। যেমন ধরো বলছি যে দেহের ওজন কমে যাওয়া, তো ওজন কমে যায়, শরীর দুর্বল হয়ে যায়। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে তাকে কি করতে হবে? খাইতে দেওয়া যাবে না। বেশি বেশি খেতে হবে। হ্যাঁ, কথা সঠিক। পুষ্টিকর ঠিক আছে, খাবার খেতে হবে, বেশি বেশি পুষ্টিকর খাবার। কারেক্ট। তার মানে সুষম খাদ্য খেতে হবে। হ্যাঁ, ওই তো তুমি লিখতে পারবা যে যার মতো খুশি। পুষ্টিকর খাবার খেতে হবে, সুষম খাবার খেতে দিতে হবে। আচ্ছা, আর আরেকটা লাইন, ডাক্তারের এই যে এই লাইনটা দেখো, ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাহলে এই দুইটা পয়েন্ট প্রতিকারের ক্ষেত্রে আমি কি লিখতে পারবো না? অল টাইম, যে রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাহলে এবার চিন্তা করো, যে অসুখই দিক সেই অসুখের তুমি কি কারণ, তারপর কি বলে লক্ষণ, লক্ষণ, প্রতিকার, প্রতিকার। লেখা যাবে তিনটা। জি। গুড। এরপরে একটা পয়েন্ট আছে প্রতিরোধ। হোয়াট ইজ প্রতিরোধ আর হোয়াট ইজ প্রতিকার? প্রতিকার হচ্ছে হওয়ার পরে করা, আর প্রতিরোধ হচ্ছে হওয়ার আগে ঠেকানো যায়। কারেক্ট। প্রতিকার হচ্ছে হওয়ার পরে, প্রতিরোধ হচ্ছে আগে। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখো, যক্ষ্মার ক্ষেত্রে আমি প্রতিকার বলি, আমরা প্রথমে বললাম যে যক্ষ্মা হচ্ছে সংক্রামক রোগ। তো যক্ষ্মা যদি সংক্রামক রোগ হয়, তাহলে আমার ব্যবহৃত জিনিসপত্র আমি যদি যেখানে সেখানে রাখি, তাহলে কি আরেকজনের হইতে পারে। ইভেন আমার অসুখ হয়তো হয়েছে, তারপর ঠিক হয়ে গেছে, কিন্তু আমি ওইগুলা মানে এখনো ছড়াই ছিটায় রাখছি, সেখান থেকেও ওই ভাইরাসটা ছড়াইতে পারে। তাহলে সেগুলো কি করতে হবে? সেগুলো কি করতে হবে, এই যে সেই জিনিসগুলো মাটিতে পুঁতে ফেলতে হবে। আমাকে মাটিতে পুঁতে ফেলা দেওয়া যাবে না, মানে আমার ব্যবহৃত জিনিসপত্র। ওকে, ঠিক আছে। এখন আমি হাঁচি দিলাম, কাশি দিলাম, এমন জোরে দিলাম যে আমার আশেপাশে যত মানুষ আছে সবার কাছে চলে গেল। করা যাবে এটা? না। করা যাবে না। কি করতে হবে? হাঁচি কাশির সময় রুমাল দিয়ে মুখ ঢেকে হাঁচি কাশি দিতে হবে। তার তাইলে হাঁচি বেশি আসে না, হাঁচি আসে না, বেশি আসে না, মাঝে মধ্যে আসে। জোর করে নিয়ে আসবা, এই যে খুসাবা নাকের মধ্যে, তাইলেই আসবে। আচ্ছা, তাইলে কি করতে হবে? রোগের ব্যবহৃত জিনিসপত্র মাটির নিচে দিয়ে পুঁতে ফেলতে হবে। হাঁচি কাশির সময় কি করতে হবে? রুমাল ব্যবহার করতে হবে। সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই লাইনটা। এগুলো তো ২ নম্বরে বুদ্ধি। ইম্পর্টেন্ট হচ্ছে এই যে BCG। যক্ষ্মা প্রতিষেধকের জন্য যে টিকা দেওয়া হয় তার নাম কি? তার নাম BCG। BCG। ওকে। তাহলে কি বললাম? হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করব, ব্যবহৃত জিনিসপত্র মাটিতে পুঁতে ফেলবো এবং প্রতিষেধক টিকা B.C.G. দিতে হবে। ওকে। এখন ধরো কোশ্চেন আসছে, ব্যাকটেরিয়া নাকি ভাইরাসের আক্রমণে যক্ষ্মা হয়? পারা যাবে? ব্যাকটেরিয়া। আচ্ছা। যক্ষ্মা রোগের লক্ষণ লেখো। পারা যাবে? আচ্ছা। যক্ষ্মা রোগের প্রতিকার। ওকে। দেন যক্ষ্মা রোগের প্রতিরোধ। স্যার BCG এর ফুল মিনিং কি? BCG এর ফুল মিনিং কি? বলো, তুমি বলো। কেউ পারবা? আমি তো জানি না, তাই আপনার কাছে জিজ্ঞাসা করছি। বলো, কেউ, অন্য কেউ? এনিওয়ান? এইটা মেডিকেলের ভাষায় একটা টার্ম আছে। জেনারেল এক্সাক্টলি আমিও জানি না।
BCG টিকা সাধারণত শিশুদেরকে দেওয়া হয়। জন্মের পরপরই দেওয়া হয়। কি বলে ওইটা? ৬ মাস পর্যন্ত হইলে তোমার যে টিকাগুলো দেয় না ৬ টা না ৮ টা টিকা দেয়। ঠিক আছে? ওর মধ্যে একটা BCG টিকা দেওয়া হয় সাধারণত। আমার স্যার এক্সাক্টলি জানা নাই। আমি ইনশাআল্লাহ পরে ক্লাসে বলে দিব। স্যার হ্যাঁ, হ্যাঁ বলো। এটা কি বেসিলাস আমি একটু কি জানি এটা নামটা কঠিন অনেক। কোনটা এই BCG এর? হ্যাঁ এটা ফুল ফর্মটা অনেক কঠিন ওটার কারণে। হ্যাঁ, আমিও ওরকম শুনছিলাম। আর ধরো যে মানে ডাক্তার হইলে ধরো এগুলা প্রয়োজন হয়। ডাক্তার তো আর হই নাই, কি করা আচ্ছা যাবে? স্যার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ইনশাআল্লাহ। পরের ক্লাসে এটা আমি তোমাকে জানাই দিব। সামিহা, ঠিক আছে? ইনশাআল্লাহ BCG আমি বলো, বলো। অপেক্ষায় থাকবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলো। আর কেউ কি জানি বলতে চাইলো একজন? স্যার বিসিজির পূর্ণরূপ হলো বিহেভিয়ার চেঞ্জ উইথ কমিউনিকেশন। না, না। আরে এইটা না। এইখানে BCG হচ্ছে কোনো একটা টিকা, অসুখের নাম। কি, কি জানি আছে। আমার আরে দাঁড়াও, ঠিক আছে থামো। তোমাদেরকে এখনই দেখাই দিচ্ছি, দাঁড়াও। আর হবে হলো ব্যাসিলাস কলমেডুইন ভ্যাকসিন। এই যে দেখছো, ভ্যাকসিন এই তো যে দেখছো? হ্যাঁ, এত বড় জিনিস মনে রাখা যায়? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কেউ একজন ওকে, ঠিক আছে। তাইলে আমরা ওকে। আমরা তাহলে কি বললাম চিন্তা করো তো এই ২ দিনে। শ্বসন কাকে বলে? বহিঃশ্বসন কি? অন্তঃশ্বসন কি? তারপরে ওই যে নাসারন্ধ্র, গলবিল, ফুসফুস। ফুসফুসটাই হচ্ছে মেইন। ওইখানে যে এমসিকিউ গুলা আসে সেই এমসিকিউ গুলা পড়ছি। তারপরে কি পড়ছি? যক্ষ্মা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস কেন হয়? তার প্রতিকার কি, প্রতিরোধ কি পড়ছি। আচ্ছা, বলো। ওভারঅল চ্যাপ্টার সম্পর্কে হ্যাঁ, 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 গুড। ওভারঅল চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া হইছে? জি স্যার। পারা যাবে টুকটাক? সম্পূর্ণ তুমি পারবা না এখন। এটা আমিও জানি। কিন্তু মোটামুটি তোমার একটা মানে কেউ যদি বলতে বলে ৫ মিনিটে তুমি বলতে পারবা নাকি? হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আবারও শ্বসন থাকবে। সেদিন আমরা কি করব? ওই যে বললাম এই চ্যাপ্টারটার উপরে আমরা ৫ টা সৃজনশীল করব। অর্থাৎ ওই ৫ টা সৃজনশীলের অ্যান্সার এমনভাবে করব যেন পুরা চ্যাপ্টারের যত কোয়েশ্চেন আছে সব কভার হয়ে যায়। ঠিক আছে? সো ক্লাসটা সবাই করবা। পার্ট ইনশাআল্লাহ। পার্ট 2 পড়া পার্ট ২ বুঝি নাই। পার্ট 2 ও ওই যে একটা পরীক্ষা আছে। এই যে শক্তি উৎপন্ন হওয়ার যে প্রমাণ, এই যে এটার কথা বলতেছো না তুমি? ঠিক আছে। এই প্রমাণ প্লাস কোশ্চেন সলভ ২ টাই হবে পরের ক্লাসে। ৩ টা করে লেকচার পাবা প্রতি চ্যাপ্টারের উপরে। একটা হইছে এটা আজকে সেকেন্ড চ্যাপ্টার, নেক্সট ক্লাসে কোশ্চেন সলভ ডান। ঠিক আছে? ওকে। সবাই ভালো থাকো। ইনশাআল্লাহ আবার রবিবারে দেখা হবে। জি স্যার, ইনশাআল্লাহ আপনিও ভালো থাকেন। দোয়া করবেন রোজা আমাদের জন্য। অবশ্যই। আর রোজা রমজানের দিন। ঠিক আছে? ইনশাআল্লাহ দেখা হবে। স্যার আচ্ছা, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।